লম্বা লম্বা গাছগুলোর মাঝখান দিয়ে দিনের সূর্যের শেষ আলো নিভে যাচ্ছে। খুব মৃদু একটা নরম লালচে আভায় জঙ্গলটার এই জায়গাটা মায়াবী মনে হচ্ছে। এই নীল তমালের জঙ্গল বহুকালের পুরনো। এখানকার স্থানীয় মানুষেরা বলে এখানকার গ্রাম বা মূল শহরের তৈরিরও বহু বছর আগে এই নীল তমালের জঙ্গল এখানে তৈরি হয়েছিল। এত প্রাচীন বলেই এই জঙ্গলকে নিয়ে শোনা যায় বহু গল্প আর বহু উপকথা। এই জঙ্গল নিয়ে নানান গল্প বলতে বলতে শুকনো ঝরা পাতার ওপর হাঁটছিল একটা বেঁটে লোক। লোকটার নাম ঘনা। এই নীল তমাল জঙ্গলের পাশের গ্রাম হালদাতেই সে থাকে। ঘনার পেছন পেছন হাতে টর্চ নিয়ে তার কথা শুনতে শুনতে এগিয়ে চলেছেন মুকুন্দবাবু। মুকুন্দবাবু কলকাতার এক নামী খবরের কাগজের আপিসে রিপোর্টারের কাজ করেন। বুঝলেন তো বাবু, এই জঙ্গলের একটা প্রাণ আছে। এই যে এই লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কত যে বয়স আর কে যে এদের হাতে ধরে বসিয়েছিল কেউ তা জানে না। আমাদের গ্রামের বুড়োরা বলে এই জঙ্গল নাকি অনেক কিছু লুকিয়ে রেখেছে নিজের পেটের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই জঙ্গলটাকে নিয়ে লেখালেখি করতে আমি এখানে এলাম। শীতকাল এসে গেছে তো, এখন এইসব পাহাড় জঙ্গলের ঘুরতে যাওয়ার লেখার খুবই কাটতি। লোকে একেবারে হাঁ করে এইসব গল্প পড়ে আর শোনে। গল্প নয় বাবু, গল্প নয়। আমি আমি আপনার যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যা যা দেখবেন বা যা যা শুনবেন সব সত্যি। এই নীল তমালের গাছগুলোর মতোই সব আসল। মুকুন্দবাবু এই হালদা গ্রামটার কথা শুনেছিলেন তার আপিসের বেয়ারা নিরুপমের কাছে। সেই বলেছিল এই নীলতমালের জঙ্গলের অবাক করা সব কাহিনী। মুকুন্দবাবু এত কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেননি, দৌড়ে এসেছেন এই হালদাতে। এখানে এসেই দুদিনের মধ্যে আলাপ হয় এই ঘনা নামের লোকটার সাথে। তারপরেই এই জঙ্গল যাত্রা। তা কত দূর তোমাদের এই আগুন ঘেরা আড্ডা? বেশ অনেকটাই তো গভীরে এসে পড়েছি। এতক্ষণে তো এই তো চলেই এসেছি প্রায়। আমি বটা খুড়াকে বলে রেখেছি সব। খুড়া সব বলবে যা যা শুধাবেন। শুধু শুধু বুড়াকে রাগিয়ে দেবেন না, বুঝলেন? বুঝলেন তো বাবু, এককালে কাঠুরে সর্দার ছিল তো, তাই খুব তেজ ওনার। এই জঙ্গলেই থাকে। আজ অব্দি কখনো এই জঙ্গল থেকে ওনাকে কেউ বেরোতে দেখেনি। মুকুন্দবাবু কোনো কথা না বলে ঘনার পেছনেই হাঁটতে লাগলেন। এত বড় জঙ্গলে এই ঘনাই তার একমাত্র চেনা লোক। এমনকি এই জঙ্গল থেকে বেরোতে গেলেও তার ঘনাকেই লাগবে। হাঁটতে হাঁটতে ওরা এসে দাঁড়ালেন একটা বিশাল বড় ঝড়ে উল্টে যাওয়া গাছের সামনে। গাছের ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে, দেখে মনে হয় বিশাল একটা হাত মাটি থেকে বেরিয়ে এসে পথ আগলে রেখেছে। এই তো এসে পড়েছি। ওই 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 দেখুন, ওই 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 যে দেখছেন কাঠকুট জমে আছে চারপাশে, দেখেন বসার জায়গা। ওইখানেই বসে আমাদের আড্ডা। আসেন আসেন বাবু, আসেন। মুকুন্দবাবু কুয়াশায় চোখ সরু করে দেখলেন, সত্যি আগুন জ্বালার একটা জায়গা আর তাকে ঘিরে বসার জায়গা। কিন্তু অদ্ভুতভাবে সমস্ত জায়গাটাকে ঘিরে একটা কুয়াশার বলয় তৈরি হয়েছে, আর একজন লোক চাদর টেনে বসেও আছে সেই বলয়ের মধ্যে। ঘনা এগিয়ে গেল পড়ে থাকা গাছটার তলা দিয়ে। মুকুন্দবাবুও তার পিছু নিলেন। ঘন কুয়াশা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। নীল তমালের জঙ্গলের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠছে। ঘনা আর মুকুন্দবাবু লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই সে মুখ তুলে তাকালো। শীর্ণ জীর্ণ একটা লোক একটা হাত তুলে তাদের বসতে বলল। তারা দুজনে বসতেই লোকটা একটা দেশলাই বার করে কাঠি ঠুকে ছুঁড়ে দিল আগুন জ্বালবার জায়গাটায়। ভুস করে একটা শব্দ করে আগুনটা জ্বলে উঠল কাঠকুটোয়। আগুনের আলোয়
মুকুন্দবাবু দেখলেন সামনের লোকটার মুখের দিকে 3টে লম্বা কাটা দাগ সেই মুখের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে আছে। ও মা, ও কি? লোকটা একটা হাত তুলে তাকে থামিয়ে দিল। চাদর ঢাকা তার মাথার ওপর দিয়ে শীর্ণ মুখে একটা হাসি টেনে সে বলল, ভয় পাবেন না, আমার মুখের এই দাগটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। এই ঘনা সবই বলেছিল আমায়। আপনি তো খবরের কাগজের লোক। আগে হ্যাঁ, আমি আপনাদের এই নীলতমালের জঙ্গল, তারপর হালদা গ্রাম এসব নিয়ে একটু লেখালেখি করতে চাই। আপনাদের গ্রামেরই লোক নিরুপম, আমাদের আপিসের বেয়ারা, তার মুখেই শুনেছি এই জঙ্গলের রহস্যময় ব্যাপার একটু আধটু আর কি। ও বাবা, নিরুপম? ও বেটা এখনো বেঁচে আছে নাকি? তা ভালো, বেশ। তবে আপনাকে আমার আমার মুখের এই কাটা দাগটারই ইতিহাস শোনাই। আপনার ভালো লাগলে ছেপে 2 পয়সা কামিয়ে নেবেন। বেশ, শুনুন তবে। দাঁড়ান, এই ঘোড়া হতভাগা, বসে না থেকে দে দেখি একটা। ঘনা বুড়োর কথায় চমকে উঠে একটা বিড়ি আগুনে জেলে বুড়োর হাতে দিল। বুড়ো বিড়িতে একটা হালকা টান মেরে একবার সতর্ক চোখে চারিদিকে দেখে বলতে শুরু করলো, আমি যে সময়ের কথা বলবো তখন এই নীলতমালের জঙ্গল বিশাল ছাতার মতো আকাশকে পাশের হালদা গ্রামে সবে বসতি শুরু করেছে লোকজন। বিশাল এলাকার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যে যেমন পেরেছে কুঁড়ে বেঁধেছে। গ্রামের বেশিরভাগ মানুষ কাঠুরে আর জেলে। এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে তখন হাট বসত। আমরা জঙ্গলে কাঠ কেটে সেই হাটে মহাজনদের বেচে দিতাম। শক্ত শাল সেগুনের গাছ, দাম মিলত ভালোই। এমনই একদিন প্রায় সন্ধ্যের মুখে আমাদের কাঠুরেদের দলটা গ্রামের মধ্যে বসে আছে সব। এই রকমই শীতের সময় ছিল সেটা। আমাদের তখন জোয়ান বয়স, রক্ত গরম। সারাদিন কাঠ কেটে আগুন ঘিরে বসে ধেনো টানতাম আমরা। এখানে এসে আমরা ভালোই করেছি, কি বলিস? মালদার রেল কারখানায় কাজ করতে করতে হাড় কালি হয়ে গেছিল। এই ভালো, বেশ আছি। হ্যাঁ, বললো কথাটা ভুল কিছু বলেনি। রেল কারখানায় আমাদের মতো কত লোক যে নিত্যদিন পিষে যাচ্ছে তার লেখা জোখা নেই। এখানে দিব্যি কাঠ কাটছি, শাক ভাত খাচ্ছি আর কি। আমাদের মধ্যে অনেকেই বড় শহরের দৈত্যের মতো কারখানার কাজ ছেড়ে এখানে এসেছিল। অনেকে এসেছিল দেনার দায়ে অন্য কোনো গ্রাম থেকে নিজেদের পুরনো বসতবাড়ি ছেড়ে দিয়ে। আমিও ছিলাম এদের মধ্যেই। এরা আমায় করেছিল কাঠুরেদের দলের সর্দার। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা কখনো ভেবেছো তোমরা? এই যে বিশাল জঙ্গল, এখানকার সব গাছ কাটতে কাটতে যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? সারা জীবন কিভাবে চলতে পারে বলো দেখি? মহিম ছিল আমাদের মধ্যে সবথেকে অল্প বয়সী আর সবথেকে বুদ্ধিমান। সে নাকি বেশ কিছুদিন পড়ালেখাও করেছিল। মহিম আমার কথায় বলে উঠল, কি যে বলো বটাদা, জঙ্গলটার আকার দেখো কি বিশাল। এসব গাছ কাটতে প্রায় 50-60 বছর তো লেগেই যাবে আমাদের, বুঝলে? তবে তবে আবার কি, আমাদের জীবন ঠিক কেটে যাবে। হ্যাঁ, তবে তবে একটা কথা, কাল যখন আমরা গাছ কাটতে গিয়েছিলুম তখন তোমরা হয়তো খেয়াল করনি, একটা একটা লম্বা বিশাল লাল রঙের গাছ আমার 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 চোখে পড়েছে, বুঝলে? লাল গাছ? সে আবার কি? লাল চন্দনের গাছ নাকি? বল্লু আর মহিমের কথায় আমার খুব লোভ হলো। চন্দন কাঠের তো মেলা দাম। এই জঙ্গলে চন্দন কাঠও আছে ভেবে বেশ অবাক হলাম। চন্দন গাছ? তাহলেও হতে পারে। এই জঙ্গল সত্যি রহস্যময়। এর বেশিরভাগটা তো এখনো আমরা দেখেই উঠতে পারিনি। এর ভেতর যে কি কি থাকতে পারে আমাদের ধারণারও বাইরে। সেসব তো ঠিক আছে,
চলো, গ্রামের অন্য কেউ গাছখানার হদিশ পাবার আগে ওটাকে কেটে হাটের মহাজনকে বেচে দিই, কি বলো? কথাটা ভুল বলিসনি। এ জঙ্গল তো কারো সম্পত্তি নয়। আমরা যখন আগে দেখেছি, আমরা তখন আগেই ভাগ বসাবো। বেশ, কাল একটু বেলাবেলি চল সব, যাতে গাছ কেটে বেরোনোর সময় আধার নেমে যায়। এ গ্রামে কারোর চোখে না পড়লেই ভালো, বুঝলি? বাকি সবাই আমার কথায় সায় দিল। আমাদের দলের কেউই খুব একটা বয়স্ক ছিল না, আর তখন এই জঙ্গল সম্পর্কে অনেক কথা আমরা জানতামও না। যদি জানতাম এই জঙ্গলের মধ্যে কি রহস্য আছে, তবে হয়তো আজ এইভাবে। একটানা কথা বলে বুড়ো থামলো। একভাবে কথা বলতে বলতে তার গলা যেন শুকিয়ে গিয়েছিল। মুকুন্দবাবু একভাবে শুনছিলেন। তিনি এবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখলেন। চারিদিকে কুয়াশা যেন খুব গাঢ় হয়ে দেখা দিয়েছে। এমন সময় তিনি দেখলেন একটা ছায়া কিছু দূরে গাছের আড়াল থেকে তাদেরকেই দেখছে। ওটা কে? ওটা কে? কে? কে ওখানে? ও ও ও ও কিছু না, ও কিছু না। ও আপনারই মতন বুড়োর কথা শুনতে এসেছে। ও ও ও কিছু না। ওদিকে ওদিকে তাকাবেন না, তাকালেই ভয় করবে। কি দরকার ওদিকে ওদিকে তাকাবেন না। হ্যাঁ, ও কিছু না, ভয় পাবেন না। বাকিটা বলি শোনেন। মুকুন্দবাবু ভয়ে ভয়ে বটাবুড়োর দিকে তাকালেন। বটাবুড়ো তখন আবার বলতে শুরু করেছে। এরপর 2 দিন কেটে গেছিল। আমরা জঙ্গলে যাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই লাল গাছখানার কোনো হদিশই পাচ্ছিলাম না। রোজ আমরা জঙ্গল যাত্রা করতাম আর সাধারণ ছোটখাটো গাছ কেটে বাড়ি ফিরতাম। একদিন বেলা তখন প্রায় পড়ে এসেছে। আমরা কাঠ কেটে বাড়ি ফিরছি। সব্বার মাথায় বড় বড় কাঠের বোঝা। সারা জঙ্গলটা কেমন যেন একটা নরম হলদে আর লালচে আভায় ভরে আছে। গাছের গায়ে আলো পড়ে কেমন যেন পিছলে যাচ্ছে। সে দৃশ্য আজও আমার চোখে ভাসে। যাই হোক, সবাই হাঁটছি, হঠাৎ মহিমটা থমকে গেল। কি হলো রে? দাঁড়িয়ে গেলি কেন হঠাৎ? কিছু দেখলি নাকি? হ্যাঁ, ওই 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 যে ওই 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 দেখো ওইদিকে, ওইটাই ওইটাই বোধহয় সেই গাছটা। দেখো দেখো। মহিমের কথায় আমরা সবাই সেদিকে চোখ রাখলাম। সত্যি, কালচে গাছের কাণ্ডের মাঝে হঠাৎই যেন একটা লাল দেওয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা গোল হয়ে ঘিরে রেখেছে সেই জায়গাটাকে। কোনো কথা না বলে আমরা সবাই এগিয়ে গিয়ে দাঁড়ালাম গাছটার সামনে। সামনে গিয়ে আরও যেন বিস্ময় বাড়ল আমাদের। গাছ নয়, সে যেন এক আদিম দৈত্যের পা। বেড় দিয়ে ধরতে গেলেও প্রায় 6-7 জন জোয়ান লোককে 2 হাত ছড়িয়ে দাঁড়াতে হয়, এমনই বিশাল তার আকার। ও বটাদা, আমি আমি যেদিন প্রথম এই গাছটা দেখেছিলাম, তখন এর আকৃতি কিন্তু এত বিশাল ছিল না গো। মাত্র কয়েকদিনে কি কোনো গাছে এত বড় হতে পারে? মহিমের কথায় আমরা কাঠের বোঝা সব নামালাম আর বেশ কিছুক্ষণ অবাক হয়ে দেখতে লাগলাম গাছটাকে। দাঁড়া, এই গাছ চন্দন কাঠ হতেই পারে না। আমার মনে হয় এটা অন্যরকমই কোনো গাছ। আর এত বড় গাছ এত সহজে কেটে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার থেকে কয়েকটা টুকরো কেটে নিয়ে হাটে মহাজনকে দেখাই। যদি দামি কিছু হয় তখন না হয় বাকিটা কেটে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বটাদা কথাটা ভুল বলেনি। দাঁড়াও, আমি কেটে আনি। না, থাম, আমি যাচ্ছি। কথাটা বলে আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম গাছটার সামনে। বললে বিশ্বাস করবেন না বাবু, গাছের গা থেকে কেমন যেন গরম আভা বের হচ্ছে, সেটাই মনে হলো আমার। আমি সতর্ক চোখে চারিদিক দেখে নিয়ে কুড়োল তুললাম মাথার ওপর। শক্ত হাতে ঝপাঝপ কোপ মারতে লাগলাম গাছের গোড়ায়। কয়েকটা কোপ পড়তেই অবাক করা দৃশ্য দেখলাম।
গাছের গা দিয়ে কাটা জায়গা থেকে লাল রক্তের মতো তরল ঝরতে লাগলো। দেখেও গা যেন শিরশিরিয়ে উঠল সবার। এ কি অনাসৃষ্টি কাণ্ড! আমি আবার ঝপাঝপ করে কোপ বসালাম, আর একটা টুকরো কাঠ ঝপ করে খসে পড়ল ঠিক আমার পায়ের কাছে। এই তো একটা বেশ ভালো বড় টুকরো কেটে পড়েছে। এই তুলে নে এটা। তারপর এত দূর কথাটা বলার পরেই হঠাৎ কি যেন একটা এসে আঁচড় মারলো আমার ঠিক মুখের ওপর। দু হাতে মুখটা চেপে বসে পড়েছিলাম আমি। জ্বলে যাচ্ছিল আমার মুখ। বাকি সবাইও ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল। ও বটাদা, বটাদা, তুমি তুমি ঠিক আছো তো? ওরে ও বটাদা! মহিমের কথাটা শেষ হবার আগেই একটা কিছু যেন লাফিয়ে এসে পড়ল তার ওপর। একটা প্রবল চিৎকার শোনা গেল। আমরা সবাই হতবাক হয়ে দেখলাম একটা কালো ছায়া মহিমকে চেপে ধরেছে মাটিতে। জল জলে চোখে সে দেখছিল আমাদেরকেই। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম বাকিদের কাছে গিয়ে। সারা মুখ আমার রক্তে ভরে উঠেছিল তখন। কালো ভয়ানক ছায়াটা একটা হাত তুলে ধারালো নখ বসিয়ে দিয়েছিল মহিমের ঘাড়ের ওপর। একটা প্রবল চিৎকার করে মহিম একেবারে স্থির হয়ে গিয়েছিল। পালাও বটাদা, পালাও পালাও এখান থেকে বটাদা, পালাও। কথাটা বলে নেতুয়া দৌড় দিল উল্টো দিকে, আর তার ঠিক পিছনে আমরাও দৌড়তে শুরু করলাম। গাছের মাঝখান দিয়ে আমরা প্রাণের ভয়ে দৌড়ে যাচ্ছিলাম। কোথায় যে যাচ্ছি তা কেউ জানে না। হঠাৎ আবার একটা প্রবল চিৎকারে চমকে তাকিয়ে দেখি কালো ছায়াটা এসে আছড়ে পড়েছিল এবার বল্লুর ওপর। দৌড়তে দৌড়তেই বল্লুরও মরণ চিৎকার শুনতে পেলাম আমরা। শুধু নেতুয়া আর আমি ঝোপঝাড় ভেঙে দৌড়চ্ছিলাম তখন। কি ভয়ানক শক্তি যে আমাদের পিছনে পড়েছিল আমরা কিছুই বুঝিনি। দৌড়তে দৌড়তে আমরা প্রায় জঙ্গলে প্রান্তেই এসে পড়েছিলাম। আর একটু যেতে পারলেই বেঁচে যেতাম। কিন্তু আবার এক ধাক্কায় আমরা ছিটকে পড়লাম জঙ্গলের শুকনো পাতার ওপর। আমার মাথাটা এমনি ঘুরছিল। পড়ে গিয়ে এবার যেন চেতনা শূন্য হতে বসেছিল আমার। আধবোঝা চোখে আমি দেখলাম কালো ছায়াটা দু হাতে চেপে ধরেছে নেতুয়ার গলা। নেতুয়া ছটপট করতে করতে একেবারে পাথরের মতো স্থির হয়ে গেল। নেতুয়াকে শেষ করে ছায়াটা উঠে দাঁড়ালো। এবার তাকে দেখলাম আমি। কালো ধোঁয়া দিয়ে তৈরি তার দেহ, বিশাল চেহারা তার, দু চোখে তার হিংসা ভরা দৃষ্টি। আমি ভয়ে ভয়ে একটা হাত তুলে ধরেছিলাম তার দিকে। প্রাণের আকুতি জানালাম নির্বাক স্বরে। করুণ গলার স্বর যেন হারিয়ে গিয়েছিল আমার। আমায় ছেড়ে দাও দয়া করে। কে তুমি? ছেড়ে দাও আমায়। কালো ছায়াটা হাওয়ার বেগে আমার প্রায় সামনে এসে দাঁড়ালো। মাটি আর কাঠ মেশানো একটা অদ্ভুত গন্ধে দম বন্ধ হয়ে এলো আমার। তুই জানিস তুই কি করেছিস? এই জঙ্গল, এই গাছ সব আমার হাতেই এই জঙ্গল সৃষ্টি। আজ থেকে 300 বছর আগে আমি এই জঙ্গলের প্রতিটা গাছ নিজের হাতে বসিয়েছিলাম। এই জঙ্গলে বহু মানুষ তাদের দরকার মেটাতে আসে। আমি তাদের কোনো ক্ষতি করি না, কিন্তু তোরা লোভী। দরকারের থেকেও বেশি গাছ কেটে জঙ্গল নষ্ট করছিস তোরা। তাই তোদের শাস্তি দেওয়াটা খুব দরকার ছিল। আমি তোকে অভিশাপ দিলাম, এই জঙ্গল ছেড়ে আর কোনোদিনও তুই কোথাও যেতে পারবি না। এই জঙ্গল ছাড়ার চেষ্টা করলেই তোর ভয়ানক মৃত্যু হবে। এই কথাটা পর্যন্তই শুনতে পেয়েছিলাম আমি। সেই ছায়া মূর্তিটা ভয়ানক রাগে আস্ফালন করেছিল অনেকক্ষণ। আমার ততক্ষণে দু চোখ বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিকে অন্ধকার নেমে গিয়েছিল। তারপর যে কি ঘটেছিল আমার এখন আর কিছুই মনে নেই। একটানা কথাগুলো শুনছিলেন মুকুন্দবাবু। ঘনাও হতবাক হয়ে শুনছিল সবকিছু। যদিও এই গল্প বটাবুড়োর মুখে সে বহুবার শুনেছে। বটাবুড়ো কেমন যেন কাটা ঝোপের মতো বসেছিল
আগুনের ঠিক উল্টো দিকে। দু চোখে তার শূন্য দৃষ্টি। বাহ, গল্পটা বেশ। আমি বেশ মশলা দিয়ে লিখতে পারবো, আর এসব আজগুবি গল্পের কাটতিও খুব ভালো। গল্প না, এটা কোনো গল্প নয়। যাই হোক, যা আপনার ভালো মনে হয় লিখবেন আর ছাপবেন। আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার চলেন, আপনাদের জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসি। রাত হয়েছে, আপনারা একা যেতে পারবেন না। বটা বুড়ো কথাটা বলে উঠে দাঁড়ালো। মুকুন্দবাবু আর ঘনাও উঠে দাঁড়ালো। এতক্ষণ গাছের আড়ালে যে কালো ছায়াটা দেখতে পাচ্ছিলেন মুকুন্দবাবু, এখন আর সেখানে কেউ নেই। শুধু ধোয়ার মতো কুয়াশা পাক খাচ্ছে এদিক ওদিক। বটা বুড়োর পেছন পেছন ঘনা আর মুকুন্দবাবু হেঁটে চললেন জঙ্গলের বাইরের দিকে। সত্যি, নীল তমালের জঙ্গল রহস্যময়, কারণ কোনো ঝিঁঝির ডাক নেই এ জঙ্গলে। শীতকাল হলেও কোনো গাছের পাতা নড়ছে না। সম্পূর্ণ জঙ্গলটাতে কোনো বন্যপ্রাণীর শব্দ শোনা যায় না। একেবারে মৃত্যুর মতো নিস্তব্ধতা এই জঙ্গলে। হাঁটতে হাঁটতে মুকুন্দবাবুর বারবার মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছন পেছন আসছে। গাছের ফাঁক দিয়ে এদিক ওদিক হঠাৎ করেই ছায়ার মতো কেউ যেন সরে যাচ্ছে। টর্চের আলোয় পথ দেখে হাঁটতে হাঁটতে মুকুন্দবাবু আর ঘনা প্রায় চলেই এসেছিল জঙ্গলের সীমানায়। বটা বুড়ো তাদের পেছনেই ছিল। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল। মুকুন্দবাবু থমকে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকালো। একে এই অবধি আমার যাত্রাপথ। এরপর আমার যাওয়ার আর কোনো ক্ষমতা নেই বাবু। আমার এই জঙ্গলেই জীবন আটকে গেছে। সেই যে ছায়ার দেওয়া অভিশাপ আমায় বহন করে থাকতে হবে যতদিন আমি বেঁচে থাকব। আগেও বহুবার চেষ্টা করেছি, পারিনি, তাই আর সাহস হয় না। আপনারা যান, মাঝে মাঝে আসবেন। মুকুন্দবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিলেন বটা বুড়োর মুখের দিকে। 3টে কাটা দাগ তার মুখে। এ দাগ যে কোনো বন্যপ্রাণীর নখের আঁচড় নয়, তা দেখলেই বোঝা যায়। হঠাৎ বটা বুড়োর ঠিক পিছনে একটা ছায়া মূর্তিকে দেখতে পেলেন তারা। ছায়া মূর্তিটা জলজলে চোখে গাছের আড়াল থেকে তাদের লক্ষ্য করছে, যেন ওত পেতে বসে আছে। বটা বুড়ো জঙ্গলের বাইরে পা বাড়াতে চেষ্টা করলেই তাকে শেষ করে দেবে। ঘনা বহুবার এই জঙ্গলে এলেও এই ছায়ামূর্তিকে সেও প্রথমবারই দেখছে। সে শুধু কাঁপা কাঁপা স্বরে বলল, চলেন বাবু, চলেন চলেন, আমরা যাই। মুকুন্দবাবু আর ঘনা পায়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন জঙ্গল থেকে। জঙ্গলের বাইরের আবহাওয়া একেবারে স্বাভাবিক। চাপ হয়ে থাকা ভাবটা যেন ঝপ করেই কেটে গেল হঠাৎ। মুকুন্দবাবু হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে পিছনে দেখলেন একবার। বটা বুড়ো তখনও তাদের দেখে যাচ্ছিল একভাবে।